তা কিশোরী, ভাইফোঁটা আর কদিন বাকি যেন? কাল বাদ পরশুই তো ভাইফোঁটা ঠাকুরমশাই। তা আপনার ভাইফোঁটা সম্পর্কিত কোনো অভিজ্ঞতা আছে নাকি? আছে আছে, শোনো তাহলে। বেশ খুশি হলাম শুনে যে আজকে বেশি কিছু না বলেই ঠাকুরমশাই গল্প শোনাতে শুরু করেছেন। কলকাতার অন্ধকার গলি ঘুজির ভেতর এক অচেনা শরতের রাত। হাওয়ায় বিজয়ার ধূপের গন্ধ মিশে আছে, দূরে কোথাও শঙ্খ বাজছে। কিন্তু আমার ঘরে আজ সেই স্বাভাবিক শান্তি যেটা কিনা সর্বদা বিরাজ করে সেটা নেই। আরামসে বসে আছি এক কোণে, কাঁধে জড়ানো পুরনো চাদর, আর টেবিলের ওপর জ্বলছে কেরোসিনের বাতি। চোখে ক্লান্তি, তবু চারপাশের হাওয়ায় এক অদ্ভুত অশান্তি সংকেত মনে আসতে থাকছে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। চারি গিয়ে দরজা খুলতেই দেখা গেল এক মধ্যবয়স্ক মহিলা। চোখ লাল, ভেজা গালে কান্নার দাগ, কপালে সিঁদুর নেই, পরনে সাদা শাড়ি। কাঁপা কাঁপা গলায় তিনি বললেন, মা, এটা কি তারনাথ তান্ত্রিকের বাড়ি? চারি আমাকে দেখিয়ে দিয়ে চলে গেলে মহিলাটি এগিয়ে এসে আমায় প্রণাম জানালেন। আমি তাকে জিজ্ঞাসা করি, বলুন, কি সমস্যা আপনার? কিভাবে আপনাকে আমি সাহায্য করতে পারি? বাবা, আমি বিনীতা দত্ত। আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। গভীর দৃষ্টিতে মহিলার দিকে তাকালাম। আপনার কষ্ট আমি চোখে দেখতে পারছি, বলুন কি ঘটেছে? মহিলা আস্তে আস্তে মাটিতে বসে পড়লেন। হাত কাঁপছে, বুক ওঠানামা করছে শ্বাসকষ্টে। বাবা, আমার এক ভাই ছিল, নাম অমূল। আমরা দুজনেই ছোট থেকে একে অপরের সব। বাবা মা মারা যাওয়ার পর ওই আমার সব ছিল, আমার ভরসা ছিল। প্রতি বছর ভাইফোঁটার দিনে আমি ওর কপালে ফোঁটা দিতাম। কিন্তু 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 গত ভাইফোঁটার দিন কথা থেমে গেল, বুক ফেটে কান্না বেরিয়ে এলো। আমি ধীরে ধীরে জলের পাত্র এগিয়ে দিলাম, আস্থা দিয়ে বললাম, দেখুন, আগে আপনি জল খান, শান্ত হন, তারপর সব খুলে বলুন। গত বছর ভাইফোঁটার সকালে হঠাৎ হঠাৎ খবর এলো অমল খুন হয়েছে। কে খুন করলো, কেমন করে করলো, কেউ জানলো না। পুলিশ কিছুতেই কিছু করতে পারলো না। অথচ আমি জানি ওর মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়। কারণ তারপর থেকে একে একে আমাদের পরিবারের লোকজন মরে যাচ্ছে। মানে? প্রথমে আমার স্বামী, তারপর আমার শ্বশুর, এমনকি দুই কাকাতো ভাই, প্রত্যেকেই অদ্ভুতভাবে মারা গেল। কারো বুক চেপে ধরলো কেউ যেন অদৃশ্য হাত দিয়ে, কারো গলায় দড়ি ভেজানো দাগ, কারো আবার জলে ডুবে মৃত্যু। কিন্তু কেউ ওদের ছুঁয়েও দেখেনি। আর আমি জানি ও আমার অমলের আত্মা, প্রতিশোধ নিচ্ছে। ঘরটা যেন হঠাৎ ভারী হয়ে উঠল, বাতির শিখা দুলে উঠল। আমি চোখ বন্ধ করে ধ্যান ও মগ্ন ভঙ্গিতে কিছুক্ষণ বসে থাকলাম। তারপর বললাম, আত্মা যদি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে তবে সে অস্থির, তার শান্তি নেই। কিন্তু এমন হলে আপনার তো বেঁচে থাকার কথা নয়। বিনীতা কাঁপা কণ্ঠে ফিসফিস করে বললেন, আমার জন্যই তো বোধহয় ও এখনো অপেক্ষা করছে বাবা। আমি ওকে ভাইফোঁটা দিলাম সেদিন সকালে। আমি তার কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আরও চাইছে আমি তার মৃত্যুর আসল খুনিকে পার করি। ধীরে মাথা নেড়ে বললাম, বিনীতা দেবী,
মনে হচ্ছে এবার আপনাদের বাড়ির অভিশাপ আমার কাঁধে এসে পড়ল। আপনার ভাইয়ের আত্মা শুধু প্রতিশোধ নয়, শান্তিরও খোঁজ করছে। আমি দেখতে চাই এই মৃত্যুর আসল শিকড় কোথায়। বিনিতা দেবী হাত জোর করে কাঁদতে কাঁদতে বললেন, আপনি ছাড়া আর কেউ পারবে না বাবা। আমাকে বাঁচান, আমার পরিবারকে বাঁচান বাবা। গভীর নিঃশ্বাস ফেলে তাকে বললাম, ঠিক আছে, আগামীকাল সন্ধ্যায় আমি আপনার বাড়ি যাব। তবে মনে রাখবেন, যদি আপনার ভাইয়ের আত্মা সত্যি এত শক্তিশালী হয়ে উঠেছে, তবে তাকে শান্তি দেওয়া সহজ হবে না। হয়তো রক্ত, হয়তো আগুন, হয়তো আরো প্রাণের বিনিময় লাগতে পারে। বাতি তখন দুলে উঠল আবার, যেন ঘরের চারপাশে কারো অদৃশ্য উপস্থিতি আছে। বিনিতা দেবী কেঁপে উঠলেন। আমি ফিসফিস করে বললাম, অমল, আমি তোর পথের শেষ আলো জ্বালাতে আসছি। পরের দিন সন্ধ্যা। কলকাতার আকাশে তখন শরতের নীলচে মেঘ, গঙ্গার ওপরে হালকা কুয়াশা নামছে। হাতে লণ্ঠন, কাঁধে চাদর, আর গলায় ঝোলানো পুরনো তামার তাবিজ। বিনিতা দেবী পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। গলিপথের শেষে এক পুরনো দোতলা বাড়ি, জং ধরা লোহার গেট, চারপাশে বুনো ঘাসে ভর্তি উঠোন, আর দেওয়ালের প্লাস্টার ঝরে পড়ছে জায়গায় জায়গায়। ভিতরে ঢুকতেই আমি থেমে গেলাম। বাতাসে এক ধরনের সোঁদা গন্ধ, যেন পুরনো রক্ত শুকিয়ে আছে ওই দেওয়ালের ভিতরে। এখানেই আপনার ভাই মারা গিয়েছিল? আমি জিজ্ঞাসা করলাম বিনিতা দেবীকে। বিনিতা দেবী মাথা নিচু করে বললেন, হ্যাঁ বাবা, ভাইফোঁটার সকালেই ও ঘরের ভেতর থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় পাওয়া যায়। কিন্তু আমি শপথ করে বলছি, ও আত্মহত্যা করতে পারে না। ওকে ওকে কেউ মেরেছে। ধীরে ধীরে ঘরটা ঘুরে দেখলাম। দেওয়ালের কোণে শুকনো আলতা বা রক্তের দাগ, একটা পুরনো টেবিলের উপর রাখা ভাঙা আয়না। হঠাৎ বাতাস কেঁপে উঠল, লণ্ঠনের আলো দুলে গেল। আমি খুবই ভালো করে বুঝতে পারলাম, আমার অস্তিত্ব টের পেয়ে সেই প্রেত আত্মা, মানে অমলের অতৃপ্ত আত্মার আবির্ভাব ঘটেছে। নিচু গলায় মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। চোখে যেন অন্য এক জগৎ খুলে গেল আমার। আমি দেখতে পেলাম একটা ছায়া গলার দড়ি হাতে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ছায়াটার চোখে দাহ্য আগুন। আমি শুনলাম একটা গোঙানোর শব্দ। বিনিতা দেবী চমকে উঠলেন। আতঙ্কে তিনি বলে উঠলেন, শুনলেন বাবা? ও ও এ কি? আমি ঠান্ডা গলায় উত্তর দিলাম, হ্যাঁ, ওই আপনার ভাইয়ের আত্মা। কিন্তু দেখুন, ওর দৃষ্টি আপনার দিকে নয়, বাইরের কারোর দিকে। এর মানে প্রতিশোধের আগুন ওকে অন্য কারো দিকে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই উপরের ঘর থেকে ঠক ঠক শব্দ এলো, যেন কেউ কাঠের মেঝেতে ভারী পা টেনে টেনে হাঁটছে। লণ্ঠন হাতে সিঁড়ি বেয়ে উঠলাম আমি। বিনিতা দেবী ভয়ে ভয়ে পিছন পিছন এলেন। উপরে একটা অন্ধকার ঘর। দরজার সামনে দাঁড়াতেই হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। লণ্ঠনের আলো প্রায় নিভে যাওয়ার উপক্রম। আমি হাত বাড়িয়ে দরজা ঠেলে দিলাম। ঘরের ভিতরে অন্ধকার, শুধু জানালা দিয়ে আসা চাঁদের আলো মেঝেতে পড়েছে। আর মেঝের এক কোণে সাদা খাতার ওপর লাল দাগ। আমি খাতা তুলে ধরে পাতা খুলতেই দেখা গেল কারোর একটা হাতের লেখা। সেটা দেখে বিনিতা বলে উঠল, এটা তো অমলের হাতের লেখা। সেখানে লেখা ছিল, আমি জানি ওরা আমাকে শেষ করে দেবে,
আমার নিজের রক্তের মানুষই এই ষড়যন্ত্র করছে। ভাইফোঁটার দিন আমার মৃত্যু ঠিক করা হয়েছে, বিনিতার যেন কোনো ক্ষতি না হয়। বিনিতা দেবী কেঁদে ফেললেন। আমি বলেছিলাম বাবা, ওকে কেউ খুন করেছে। কপাল কুঁচকে বললাম, যারা ওকে মারলো তারা খুব কাছের, আপনার আত্মীয়রাই, আর তাই আপনার ভাইয়ের আত্মা একে একে ওদের শেষ করছে। এটা প্রতিশোধের চক্র। তবে প্রতিশোধের আগুন যদি থামানো না যায় তবে সেটা আপনাকেও গ্রাস করবে। ঠিক তখনই ঘরের কোণ থেকে অমলের ছায়া আবার দেখা দিল। এবার সে আরো স্পষ্ট। গলায় দড়ির ফাঁস, চোখে জ্বলন্ত আগুন। সে হাত বাড়িয়ে ফিসফিস করে বলল, দিদি, আমি ফিরে এসেছি তোকে রক্ষা করতে। বিনিতা দেবী ভয়ে চিৎকার করে আমার পিছনে লুকোলেন, কিন্তু আমি হাত তুলে মন্ত্র পড়লাম। ওম নমো শ্মশান অগ্নি আহুতি দেব্যৈ স্বাহা। ঘরের বাতাস হঠাৎ ঘুরপাক খেল। ছায়াটা কেঁপে উঠল, কিন্তু মিলিয়ে গেল না, বরং দেওয়ালে ধাক্কা মেরে অমলের আত্মা ঝড়ের মতো গর্জে উঠল। আমি শান্তি চাই না, আমি প্রতিশোধ চাই। লণ্ঠনের আলো নিভে গেল, ঘর ভরে উঠল অন্ধকারে। আর সেই অন্ধকারের ভিতর আমি প্রথমবার স্পষ্ট টের পেলাম অমলের আত্মা এখন খুবই শক্তিশালী আত্মা। এত সহজে এর থেকে মুক্তি পাওয়া যাবে না। রাত তখন গভীর। বিনিতা দেবীকে আশ্বস্ত করে আমি ঘরের ভিতর বসে রইলাম। লণ্ঠনটা আবার জ্বালানো হয়েছে, কিন্তু আলোটা যেন কেমন অস্থির, একবার উজ্জ্বল, একবার ম্লান। আমি জানতাম আত্মার প্রতিশোধ এত সহজে শেষ হবে না। এর পিছনে একটা ষড়যন্ত্র আছে। তিনি খাতাটা আবার হাতে নিয়ে পড়লেন। অমলের লেখা আরো কয়েকটা লাইন। দিদি, আমার মৃত্যুর পেছনে যারা আছে তারা আমাদেরই রক্তের। আমার সম্পত্তি, আমার জমি, এগুলো দখল করতে ওরা আমাকে সরিয়ে দিচ্ছে। আমার মৃত্যুর পর যদি হঠাৎ করে তোমার আশেপাশের মানুষেরা একে একে মারা যায়, বুঝবে আমি ফিরে এসেছি। আমি শান্তি চাই না, আমি ন্যায় চাই। চুপচাপ চোখ বন্ধ করলাম। আমার অন্তর্দৃষ্টি জেগে উঠল। স্পষ্ট দেখতে পেলাম গঙ্গার ধারে একটা পুকুর ঘাট। সেখানে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। তাদের মুখ স্পষ্ট নয়, তবে তাদের চোখে লোভ চকচক করছে। আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে সাদা পোশাকে এক যুবক, অমল। কিন্তু সেটা জীবিত অমল নয়, তার ছায়ার প্রতিচ্ছবি। চোখ খুলে সবটা জানাতে বিনিতা দেবী আতঙ্কিত স্বরে বললেন, বাবা, আমি জানি কারা করেছে। আমাদের কাকা আর তার দুই ছেলে। ওরা বারবার বলতো অমল বেঁচে থাকলে ওরা জমি জমা পাবে না। আপনার সন্দেহ ঠিকই, তবে অমলের আত্মা এখন শুধু তাদের নয়, আপনাকেও টেনে নিতে পারে। প্রতিশোধ একবার শুরু হলে আত্মা ভালোবাসা, ঘৃণা সব ভুলে যায়। তখন দিদি ভাইয়ের বন্ধনও তাকে থামাতে পারে না। বিনিতা দেবী ভয়ে কেঁপে উঠলেন। তাহলে কি হবে বাবা? ধীর গলায় মন্ত্রপাঠ শুরু করলাম। দেবী দেবী নমস্তুতে আসন প্রদানে সন্তুষ্টা জ্ঞান লাভং প্রেতনাশ। হঠাৎ জানালার কাঁচ চির করে ফেটে গেল। বাইরের অন্ধকার থেকে অমলের ছায়া ঘরে ঢুকে পড়ল। গলায় দড়ির ফাঁস ঝুলছে, মুখ বিকৃত, চোখে লাল আগুন। সে চিৎকার করে উঠল, আমি শান্তি চাই না, আমি রক্ত চাই। ঘরের আসবাবপত্র একসঙ্গে কেঁপে উঠল। বিনিতা দেবী ভয় আমার পিছনে সরে গেলেন, কিন্তু আমি শান্ত গলায় বললাম, অমল, আমি জানি তোমার সঙ্গে অন্যায় হয়েছে,
কিন্তু প্রতিশোধ নিলে তোমার আত্মা কখনো মুক্তি পাবে না, তুমি শুধু তোমার পাপই বাড়াবে। অমলের ছায়া গর্জে উঠল। পাপ? আর যারা আমাকে মেরেছে তারা কি? তারা বেঁচে আছে, হাসছে, ভোগ করছে, আমি একা শুধু মরে থাকবো? আমি চোখ বন্ধ করে মন্ত্রোচ্চারণ করতে লাগলাম। ওং রিয়েশো শ্মশান ক্রিয়াং নমঃ। লণ্ঠনের আলো হঠাৎ তেজি হয়ে উঠল। আগুনের আলোয় অমলের ছায়া কাঁপতে লাগলো, কিন্তু গায়েব হলো না, বরং ধীরে ধীরে তার মুখের ভিতর থেকে আরেকটা ভিন্ন আকৃতি বেরিয়ে আসতে লাগলো। এবার আমি বুঝলাম অমল একা নেই, তার আত্মাকে ব্যবহার করছে অন্য কোনো অশুভ শক্তি। দেওয়ালের ছায়া হঠাৎ লম্বা হয়ে গিয়ে সাপের মতো নড়ে চড়ে উঠল। বাতাসে একটা তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল, যেন ধূপ, ধুনো আর পোড়া মাংসের মিশ্রণ। গম্ভীর স্বরে বললাম, এটা অমলের প্রতিশোধ নয়, এর পেছনে আছে আরো বড় শক্তি। কেউ ইচ্ছে করে তার আত্মাকে বেঁধে রেখেছে যাতে সে মুক্তি না পায়, আর এই শক্তি সক্রিয় হয়েছে ভাইফোঁটার দিন থেকে। মানে মানে বাবা, তাহলে ওর মৃত্যু সাধারণ খুন নয়? চুপ করে তাকিয়ে রইলাম অন্ধকারে। ছায়াটা তখনও ফিসফিস করে বলছিল, রক্ত, রক্ত। বুঝলাম এর মূলে আছে রক্তের আচার। হয়তো ভাইফোঁটার দিনেই অমলের খুনকে এক প্রকার তান্ত্রিক বলি বানানো হয়েছিল, আর সেই শক্তি অমলের আত্মাকে প্রতিশোধ পরায়ণ করে তুলেছে। আমাকে সত্যটা খুঁজে বের করতে হবে, আর সেটা হবে গঙ্গার ঘাটে, যেখানে রক্তের আচার শুরু হয়েছিল। আমি গভীর নিঃশ্বাস নিয়ে লণ্ঠন ধরালাম। আমার কেবল একটাই কাজ, অমলের ঘাতে কে জড়িত ছিল সেই সত্যকে সামনে আনতে হবে। কারণ আত্মা যদি সত্যটা না দেখে সে থেমে থাকবে না, সে প্রতিশোধের জ্বালায় বেঁচে থাকা কাউকেই ছেড়ে দেবে না। রাত্রি জুড়ে শহরের গলিগুলো স্তব্ধ। আমি পৌঁছলাম গঙ্গার ঘাটে, নিখোঁজ কাগজ, খাতা, পুরনো নথি নিয়ে। সেখানে পৌঁছে আমি একটা ছক আঁকলাম। অমলের শেষ রাত, বন্ধুদের আয়োজিত আসর, সেখানে থাকা লোকজনদের পরিচয়, আর বিশেষ করে বিনিতা দেবীর কাকাকে নিয়েই সন্দেহ বাড়তে লাগলো। ওনার কাকা ছিলেন গ্রামের জমি জমা নিয়ন্ত্রণকারী ব্যক্তি, আর কাকার দুই ছেলে ছিল ভাড়াটে, ছোড়ফোদার মানসিকতা সম্পন্ন। আমি ঠিক করলাম কাকাকে বসিয়ে ধারাবাহিকভাবে কথা শুনতে হবে, বাকিটা স্থগিত রাখলাম আগামীকাল ভোরের জন্য। পরদিন ভোরে আমি নেমে রাস্তায় গেলাম। কাকাকে দেখা গেল বিনিতার বাড়ির পাশেই এক চায়ের দোকানে কাঁঠাল গাছের ছায়ায় বসে, হাতে একটা সিগারেট। কাকার চোখে সেই অহংকার, সেই ঢক্কর দেওয়ার ছাপ এখনো আছে। সে প্রতিটি কথায় নিজের অনুশোচনাকে ঠেকে রেখেছে এক ঠান্ডা অভিমান দিয়ে। আমি বসে এক কাপ চা নিলাম, তারপর বিনয় সহ জিজ্ঞাসা করলাম, আপনি শেষ কোথায় দেখেছিলেন অমলকে? কাকা খানিকক্ষণ চেয়ে রইলেন, তারপর কণ্ঠে একটা খটকা নিয়ে বললেন, সে আমার বাড়ি গায়ে থাকা ছেলেগুলোর সঙ্গে মেলামেশা করত। ভাইফোঁটার আগের দিনও এসেছিল আড্ডা দিতে। কিন্তু কেন? তিনি থেমে গেলেন, যেন কণ্ঠে কিছু ঘুরছে। আমি ধীর নির্ণয়ী কণ্ঠে বললাম, তবে অনেকেই বলছে ওই দিন ওকে খুন করা হয়েছিল। আপনার ভাগ কিছুর জন্য তর্ক ছিল বলে শোনা যায়। কাকার চোয়ালে ব্যথার এক ঝাঁপড়, কিন্তু সে এতটুকু জানে যে কাহিনী একেবারেই সরল নয়, আর যদি বাইরের কেউ টের পেয়ে যায় তাহলে সব কিছু উল্টে পড়বে। কাকা হঠাৎ মাথা নেড়ে বললেন, ওর সঙ্গে ঝামেলা হয়েছিল ঠিকই, কিন্তু খুন? ওকে আমি কিন্তু এরকম লোক নই। আমি বুঝতে পারলাম মুখে মিথ্যা না বলে কাকা কিছু গোপন রাখছেন।
তার ভাষায় ফাঁক আছে, বাঁচানোর মতো কিছু হলে সে নিজেই নড়ে চড়ে উঠবে। রাত্রে আমি আরো গভীরে গিয়েছিলাম, কাকা কর্তৃক ভাড়াটে ছেলেদের সঙ্গে দেখা করার জায়গায়, একটি পুরনো গোডাউনে যেখানে মদ সার্জনের আড্ডা হতো। সেখানে রাত কাটালাম অচিত্রে লুকিয়ে। কানে ধরলাম তাদের আলোচনার ক্ষুদ্র ঝিমঝিম শব্দ। লোকেরা কথায় কথায় বলল, জমি ভাগ ও রীতিমতো কষ্ট দিল, কিন্তু ওর পরে ঘটে গেল কি জানিস? কেউ চেপে বলল, এই রাতেই জল ঠেকানো দাগ দেখা গেল। কেউ দাবি করে ওই লোকটা নাকি গঙ্গা ঘাটে ঝাঁপ দিল। শুনলাম সবটা। আমি জানতাম পূর্বাভাসটা একদিন তাকে এখানেই আনবে। পরের পদক্ষেপ ছিল সাবধান। রাত্রে বাড়ি ফেরার আগে আমি ছোট্ট কাজ করলাম গৃহস্থানীদের বোঝাপড়ার মধ্যে। গঙ্গার নিকটস্থ পাথুরের সিঁড়িতে আমি একে একে লেখা কিছু ছোট্ট চিহ্ন রেখে গেলাম। এগুলি ছিল পুরনো প্রতিরোধী মন্ত্রের সংকেত, যেগুলো অশুভ শক্তি নেভাতে সহায়ক। আমি জানতাম সরাসরি বাড়িতে ঢুকলে বিপদ, তাই শীতল চক্রান্তেই সত্য উন্মোচন করব। পরের দিন বিকেলে আমি বিনিতা দেবীকে নিয়ে কাকার বাড়িতে গেলাম। কাকাকে দেখলাম স্বাভাবিক উত্তেজনায় ভরা। তার দেহে শীতল পরিধান, চোখে অভিযোগের গাম্ভীর্য। কোকিলের মতোই শান্ত ভঙ্গিতে বিনিতা বললেন, কাকা কাকা আমি চাই আপনাকে সাহায্য করব, কিন্তু আমাকে সত্যিটা বলুন, আপনার কি অমিতকে নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল? কাকা এবার কান্নার মতো করে নিজের গলা বড় করলেন। আমি কি বলবো, ওকে প্রলোভনে ফেলে দেওয়া হয়েছিল। ও আমার জমি নিলে আমাদের সংসার ভাঙে, তাই আমরা ওকে ডেকে পাঠিয়েছিলাম। কিন্তু কোন ওদের হাতে তো আমি জানি না। আমি শব্দের বিরতির পর বললাম, আপনি জানেন না, অথচ কেউ জানে। আমি চাই আপনি, আপনার ছেলে এবং যারা ওই রাতে উপস্থিত ছিল সবার সাক্ষাৎকার পরিষ্কার করে দিন, না হলে এই আত্মার প্রতিশোধের ধ্বংস লেগে যাবে। কাকা অসচ্ছল হয়ে পড়লেন। চুপ থাকা বন্ধ করে খানিক অনেক কথা বললেন। আলফা কাজল কথায় মিশে গেল হাহাকার, কিন্তু তার চোখে এক অদ্ভুত ভীতি। তিনি একমাত্র জানেন তা ভিতরে লুকিয়েছেন। তার পকেটে চুপচাপ কোনো কাগজ রাখা আছে, একটি স্মৃতিলিপি যা অমলের বিরুদ্ধে কাজ করছিল। বুঝলাম সরাসরি মুখোমুখি সমাধান কখনোই না। আমার হাত ছোট্ট, কিন্তু পরিকল্পনা গভীরই হতে হবে। আমি প্রস্তুত করলাম নিরাপত্তা, কিছু ছিটানো প্রতিরোধী মন্ত্র, কুশপিণ্ডের ব্যঞ্জন এবং এক গোপন টোপলি, কিছু প্রাচীন তান্ত্রিক উপকরণ যা আমি গোপনে রাখতাম। আমি জানতাম এই ধরনের আত্মা যখন স্বীকার করে তখন সে জীবন্ত দেহকে টেনে নেবে, অতএব তাকে জীবন্ত সাক্ষী বিনিতাকে সঙ্গে রাখতে হবে। কারণ আত্মা যদি বোনকে দেখলেই শান্ত হয়ে যায়, সেটাই হবে তাদের সুযোগ। ভাইফোঁটার আগের রাত আসে। বিনিতা অনবরত কাঁদছে, পরিবার ভাঙা, আর কাকাও অস্থির। আমি সিদ্ধান্ত নিলাম যে রাতে মৃতেরা বারবার ফিরে আসে, সেই রাতে আমি মুছে ফেলব কাকার সমস্ত কৌশল। তাই ঘরের চারপাশে প্রতিটি কিনারা ঘিরে দেবীর মন্ত্র আর পুরনো রক্ষা তাবিজ রাখলাম। বিনিতা কাঁদো মাখা গলায় বললেন, বাবা বাবা আপনি কি করছেন? সামান্য হাসলাম। শান্ত বিনিতা। রাত বারে, লুকোচুরি এবং বাতাসে গন্ধ সারাক্ষণই যেন কেউ পাশ কাটিয়ে যায়। অমলের ছায়া বোনের দিকে তাকালো, কণ্ঠে উঠল সেই পুরনো কড়া, আমি ফিরেছি। আমি ধীরে ধীরে বললাম, তুমি কি চাও? প্রতিশোধ নেবে নাকি শান্তি? অমলের চোখে আগুন। সে চিৎকার করে বলল, তারা আমায় খুন করেছে,
এবং সেই মুহূর্তেই তার দেহে যেন আরেক জীবন ঢুকে পড়ল, এক মৃদু সংকেত। কাকার মুখাবয়ব ভেসে উঠল, ছায়ার গলায় কাকার শব্দ। বুঝে গেলাম অমলের ছায়া তুলনামূলক অনেক শক্তিশালী বর্তমানে। আমি যদি কিছু ভুল ত্রুটি করি তাহলে হয়তো আমাকেও মেরে ফেলতে পারে। আমি তখন সুযোগটি নিলাম। বিনিতার কাকাকে সামনে টেকেই দিবিদ চান্দে বাধ্য করলাম সমস্ত সত্য মুখে বলতে। পরোক্ষভাবে ছায়ার ভাষায় কাকা নিজে স্বীকার করলেন যে তিনি অমলের বিরুদ্ধে পুরনো অভিযোগ তুলে ভাড়াটে লোক দিয়ে নীরবে বুদ্ধিবৃত্তিকভাবে খুনের ব্যবস্থা করেছিলেন। তিনি নয়, কিন্তু তার ছেলেরা করেছিল। কিন্তু কাকা চেয়েছিলেন খুন যেন অমলের আত্মার প্রতিশোধে ফেলা হয়। তাই তিনি কাকার নামে চিঠি রেখেছিলেন, যা অমলের আত্মাকে অন্য রূপে বশ করে ধরে রেখেছিল। কথাগুলো বেরোতেই অমলের ছায়ায় ঝুঁকি এলো। কাকার কণ্ঠের জায়গায় এবার সে নিজের কণ্ঠে বলে উঠল, তুমি চাইলে আমাকে মেরে ফেলবে না, আমিও পাল্টা মারব। তখন আমি বললাম, তুমি কি জানো এভাবে প্রতিশোধে তুমি কি ক্ষতি করছো? যারা তোমার মৃত্যুর সঙ্গে জড়িত ছিল তারা আত্মার বিচার পাবে, তবে সেটা মানবিক বিচার হবে না। মাঝরাতে এসে এই স্বীকারোক্তির পরে আমি অচেতন চেষ্টায় কাকার মনের ভিতরে এক অভিনব পদ্ধতিতে বিরাম দিলাম। একটি মন্ত্রের সাহায্যে আমি কাকার স্মৃতি ধরে দিলাম, এমন কথা যাতে কাকা নিজের অপরাধ স্বীকার করতে বাধ্য হবে। সেটা যেন সত্যিটাকে নির্মল করে। কাকা চিৎকার করে উঠল, আমি করেছিলাম। অমলের ছায়া তখন তাকে ঘিরে ধরল। তুমি কেন করেছিলে? কাকা ম্লান কণ্ঠে বললেন, জমি 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 লোভ আমি হারাতে দ্বিধা করিনি। মাফ করিস আমায় বিনীতা, মাফ করে দিস আমায়, মাফ করে দিস। আমি ভূপরের মতো সুরে বললাম, এখনই সময়। আমি চাই তোমার আত্মার শান্তি, কিন্তু প্রথমে তোমাকে কাকার মুখোমুখি এসে বলতে হবে তুমি কি সত্যি মারতে চেয়েছিলে। যদি তুমি অন্যায়ের দাবিদার নও তবে আমরা বিচার করব, না হলে এই প্রতিশোধ বন্ধ করো। কাকা তখন হুক করে চিৎকার করে আবার মাথা নিচু করে বললেন, আমি করেছিলাম। এবং এই ঘোষণার সঙ্গে অমলের ছায়া হঠাৎ স্তব্ধ। তার জ্বলন্ত চোখে অশ্রু ঝলকে উঠল। ধীরে ধীরে মন্ত্র উচ্চারণ করে ভৌতিক রীতিতে একটা বৃত্ত তৈরি করলাম। ওম ক্রিং ভদ্রকাল্যে নমস্তুতে সন্তুষ্টা দেবী। এই বৃত্ত এমন ছিল যে আত্মার প্রতি সত্য বলা বাধ্যতামূলক হয়ে যায়। মিথ্যা বললে আত্মা শক্তি প্রয়োগে প্রতিবাদ করে। কাকার মুখ থেকে সমস্তটা শুনলাম আমি। কিভাবে কাকা দালালদের টাকা আদায় করে, কিভাবে ভাড়াটে লোকেদের নির্দেশ দেওয়া হয়েছিল, আর কিভাবে তিনি অমলকে ধমক দিয়ে, দরিদ্র ভাব দিয়ে ফাঁদে ফেলে রেখেছিলেন। শেষ মুহূর্তে যখন সত্য বেরিয়ে এলো, তখন অমল ছায়া ধীরে ধীরে তার বোনের দিকে এগিয়ে এলো। সে আর আগুনের মতো ছিল না, তার গলায় কেবল ভাইফোঁটার প্রতিশ্রুতি। ভাইফোঁটার প্রতিশ্রুতি আমি ভুলে যাইনি। সে তার বোনকে জড়িয়ে ধরে বলল, ভালো থাকিস। তারপর ছায়াটি গঙ্গার দিকের জানালা দিয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল, যেন নদীর জলে ঝলমলে একরাশ শান্তি মিশে গেল। বিনীতার চোখে অশ্রু, কিন্তু তার মুখে ছিল ভিতরের শান্তি। কাকার স্তব্ধ মুখে লজ্জা ও পীড়া। আমি জানতাম এখনো একটি দীর্ঘ পথ বাকি আছে, আইনি বিচার, ঘরটি পুনর্স্ফূর্তি, জনজীবন স্বাভাবিক করা। কিন্তু এই রাতে সবচেয়ে বড় কাজ হয়েছে, অমলের আত্মা তার প্রাপ্য শান্তি পেয়েছে। শহরের আকাশে অন্ধকার কেটে ধীরে ধীরে ভোরের আলোর সূচনা হলো। এমন কাজ বারবার করা হবে, বিপদ যে আবার ফিরে আসবে। কিন্তু সে ঠেকালো সেই রাত্রি, সেই রাতে
যখন প্রতিশোধ আর নম্রতার লড়াই চলছিল, আমার বোধ ছিল যে মানুষের মাঝে যদি অন্তরের প্রেম থাকে তবে অন্ধকার কখনোই স্থায়ী নয়। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।